কর্মক্ষেত্রে উন্নতি আনার দুটো রাস্তা বেশ পরিচিত, তাই না? একটা হলো প্রক্রিয়াগুলোকে একেবারে নিখুঁত করা, যেমনটা লিন সিক্স সিগমা শেখায়। হ্যাঁ। আর অন্যটা হলো কর্মীদের দিকটা দেখা, তাদের মন বোঝা, মানে তাদের উৎসাহিত করা। ঠিক। কিন্তু ভাবুন তো, যদি এই দুটো রাস্তাকে মেলানো যায়। আজ আমরা হাং লে আর গ্রেস ডাফির লেখা হিউম্যান সেন্টার্ড লিন সিক্স সিগমা এই বইটা নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা। মানে দেখব কিভাবে প্রসেস ইমপ্রুভমেন্টের সাথে মানবিক দিকগুলো মিশিয়ে একটা অন্যরকম কাজের পরিবেশ, একটা ভালো সংস্কৃতি তৈরি করা যায়। এটা কিন্তু খুব জরুরি বিষয়, কারণ অনেক সময় দেখা যায় কি দারুণ সব প্রসেস তৈরি হয়েছে, কিন্তু সাফল্য আসছে না। হ্যাঁ, কেন? বইটা ঠিক এটাই বলছে। কারণটা হতে পারে মানবিক দিকটা হয়তো উপেক্ষিত হচ্ছে। প্রথাগত লিন সিক্স সিগমা অনেক সময় কর্মীদের মনের অবস্থা, পরিবর্তনের ফলে যে একটা চাপ তৈরি হয় বা অনীহা, রাইট, রাইট। সেই বিষয়গুলোকে হয়তো অতটা গুরুত্ব দেয় না। এই মানবকেন্দ্রিক পদ্ধতি বলছে আগে ওই মানবিক সংঘাত বা ফ্রিকশন সেটা সামলাতে হবে, তাহলেই প্রসেস ইমপ্রুভমেন্টটা অনেক বেশি কাজে দেবে। একদম। যেমন ধরুন হাংলের নিজের অভিজ্ঞতাটা, ওই যে হাসপাতালে ভুল চিকিৎসার ঘটনা, ও হ্যাঁ। সেটা তাকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে সেবার মানের পেছনে মানুষটা, মানে কর্মী বা সেবা প্রদানকারী, সে কতটা গুরুত্বপূর্ণ। এটাই যেন পুরো বইটার মূল সুর, তাই না? প্রক্রিয়া যতই ভালো হোক, মানুষ যদি বিচ্ছিন্ন বা অসন্তুষ্ট বোধ করে, তাহলে তো সব বৃথা। ঠিক। আর সেখান থেকেই তো আসছে গ্রাহকের চাহিদার ধারণাটা, ভয়েস অফ দ্য কাস্টমার। হুম। এখানে কিন্তু শুধু বাইরের গ্রাহক নয়, ভেতরের গ্রাহক কর্মীরা, হুম। তারাও সমান গুরুত্বপূর্ণ। তাদের কি প্রয়োজন, তাদের সুবিধা অসুবিধা, এগুলোও বুঝতে হবে। মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি এটাই নিশ্চিত করে যে কোনো পরিবর্তন যেন শুধু প্রক্রিয়ার উন্নতি না করে, বরং কর্মীদের সম্পৃক্ততা, তাদের ভালো থাকা, এই দিকগুলোও দেখে। আচ্ছা, এবার যদি একটু লিন সিক্স সিগমার মূল কথায় আসি। লিন মানে তো আমরা জানি অপচয় কমানো, আর সিক্স সিগমা হলো প্রক্রিয়ার মধ্যে যে ভিন্নতা বা ভ্যারিয়েশন থাকে সেটা কমানো। হ্যাঁ, মূলত তাই। অনেকটা স্টিফেন কোভির ওই গল্পের মতো না, যে কাঠুরে শুধু গাছই কেটে যাচ্ছে কিন্তু করাতটা ধার দিচ্ছে না। মানে শার্পেন দ্য স। শুধু কাজ করলেই হবে না, মাঝে মাঝে নিজের বা সিস্টেমের সক্ষমতা বাড়ানোর দিকেও নজর দিতে হবে। অবশ্যই, অবশ্যই। আর এর ভিত্তি হলো ডেটা, তথ্য। তবে এখানে শুধু ডেটা থাকলেই হবে না। আচ্ছা। মানবকেন্দ্রিক লিন সিক্স সিগমা বলছে সেই ডেটা কিভাবে কর্মীদের ক্ষমতায়নে সাহায্য করছে বা প্রতিষ্ঠানের বড় লক্ষ্যের সাথে তাদের কাজের সংযোগ ঘটাচ্ছে, সেটাই আসল। অনেকটা কোভির টাইম ম্যানেজমেন্ট ম্যাট্রিক্সের মতো। কোনটার মতো? ওই যে গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয়, কোয়াড্রেন্ট 2 এর কাজগুলো, যেমন ধরুন পরিকল্পনা করা, সম্পর্ক তৈরি করা। এখানেও সেই কৌশলগত দিকগুলোয় ফোকাস করা হয়, যেগুলো হয়তো তাৎক্ষণিক ফল দেয় না, কিন্তু দীর্ঘমেয়াদে সাফল্য আনে। বুঝেছি। আচ্ছা, এই ধারণাগুলো বাস্তবে কাজে লাগাতে গেলে প্রথম ধাপটা কি? বইতে বলছে অ্যালাইনমেন্ট বা সংযুক্তিকরণের কথা। হ্যাঁ, অ্যালাইনমেন্ট। জর্জ হ্যারিসনের একটা গান আছে না, ইফ ইউ ডোন্ট নো ওয়ে ইউ গোয়িং, এনি রোড উইল টেক ইউ দেয়ার। ব্যাপারটা অনেকটা সেরকম। সংগঠনে যদি টপ ম্যানেজমেন্ট থেকে শুরু করে একেবারে ফ্রন্টলাইনের কর্মী পর্যন্ত সবার লক্ষ্যের মিল না থাকে, তাহলে তো সব এলোমেলো হয়ে যাবে। ঠিক, ভালো উদ্দেশ্য নিয়েও ভুল পথে চলে যাওয়ার ভয় থাকে। গ্রেস ডাফের ওই গাড়ির চাকা মিসঅ্যালাইনমেন্টের গল্পটা মনে পড়ছে। সামান্য একটু গরমিল, অথচ কি বিশাল খরচ। একদম। সংযুক্তিকরণের আসল হল, ধরুন প্রতিষ্ঠানের যে বড় লক্ষ্য, মিশন, ভিশন, সেটার সাথে প্রত্যেক কর্মীর প্রতিদিনের কাজের একটা স্পষ্ট যোগসূত্র থাকা। কর্মীরা যখন বুঝতে পারে যে তার ছোট কাজটাও আসলে বড় ছবির একটা অংশ, তখন কিন্তু কাজের প্রতি তার দায়বদ্ধতা, তার আগ্রহ দুটোই বেড়ে যায়। ঠিক, লক্ষ্য তো এক হলো, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কর্মীদের হাতে ক্ষমতা বা দায়িত্ব তো দিতে হবে, তাই না? এখানেই এম্পাওয়ারমেন্ট বা ক্ষমতায়নের বিষয়টা আসছে। ঠিক। গ্রেস ডাফির গল্পে যেমন ছিল, একজন তরুণ নার্সকে একটু দায়িত্ব দিতেই সে কেমন আত্মবিশ্বাসে জ্বলে উঠেছিল। ঠিক তাই। ক্ষমতায়ন কিন্তু শুধু কাজ চাপিয়ে দেয়া নয়। এর হল ম্যানেজারদেরও একটু কর্তৃত্ব ছাড়তে হবে। সিদ্ধান্তে নেওয়ার ক্ষমতা কিছুটা হলেও কর্মীদের হাতে দিতে হবে। তাদের ওপর ভরসা রাখতে হবে। কিন্তু এটা তো একটু ঝুঁকিরও হতে পারে। হ্যাঁ, হতে পারে, যদি সঠিক কাঠামো না থাকে। সেজন্য দরকার স্পষ্ট কিছু জিনিস, যেমন কাজের লক্ষ্যটা কি, গোলস, কার কি ভূমিকা, রোলস,
প্রক্রিয়াটা কি হবে, প্রসেসেস, আর পারস্পরিক সম্পর্ক বা আচরণ কেমন হবে, ইন্টারপার্সোনাল রিলেশনশিপস। এটাকে সংক্ষেপে জিআরপি মডেলও বলা হয়। এগুলো পরিষ্কার থাকলে ঝুঁকি কমে। আচ্ছা, জিআরপি মডেল, ইন্টারেস্টিং। আর পুরো ব্যাপারটা ঠিকঠাক চলছে কিনা সেটা বোঝার জন্য তো মূল্যায়ন দরকার, ডেটার প্রয়োজন। অবশ্যই, ডেটা ছাড়া তো এগোনোই মুশকিল। এডওয়ার্ডস ডেমিংয়ের ওই কথাটা তো খুব বিখ্যাত, ইন গড উই ট্রাস্ট, অল আদার্স মাস্ট ব্রিং ডেটা। হাহা, ঠিক। অনুমানের উপর ভরসা করাটা তো বিপজ্জনক। শুধু পেছনের দিকে তাকিয়ে, মানে ল্যাগিং ইন্ডিকেটরস দেখে সিদ্ধান্ত নেওয়াটা অনেকটা রিয়ার ভিউ মিরর দেখে গাড়ি চালানোর মতো। ঠিক বলেছেন, কি ঘটে গেছে সেটা জানা যায়, কিন্তু সামনে কি আসছে সেটা বোঝা যায় না। তাহলে কি দরকার? আমাদের দরকার লিডিং ইন্ডিকেটরস। এগুলো প্রক্রিয়ার ভেতরের সমস্যাগুলোকে আগেভাগেই চিহ্নিত করতে সাহায্য করে। বর্তমান অবস্থাটা ঠিকভাবে বুঝতে, কোথায় উন্নতি দরকার তা জানতে বিভিন্ন অ্যাসেসমেন্ট টুল ব্যবহার করা যেতে পারে। মানে সক্ষমতা যাচাইয়ের পদ্ধতি আর কি। মূল কথা হলো ডেটার মাধ্যমে সমস্যাটা ধরতে হবে, অনুমানের ভিত্তিতে নয়। এই মানবকেন্দ্রিক পদ্ধতির আরেকটা দারুণ দিক কিন্তু মাইন্ডফুলনেস বা সচেতনতার চর্চা। হ্যাঁ, এটাও খুব গুরুত্বপূর্ণ। লেয়ের এক বন্ধুর গল্পটা বেশ মজার লেগেছে। কাজের ফাঁকে নাকি প্রতি ঘন্টায় মাত্র 5 মিনিট মাইন্ডফুলনেস চর্চা করে সে, আর তাতেই নাকি অনেক বেশি মনোযোগী আর প্রোডাক্টিভ হয়ে উঠেছে। ঠিক, সচেতনতা বা মাইন্ডফুলনেস কিন্তু এখানে শুধু ব্যক্তিগত শান্তির জন্য নয়, এর একটা প্রাতিষ্ঠানিক প্রয়োগও আছে। যেমন ধরুন, সমস্যার একেবারে গোড়ায় পৌঁছানো। ওই যে 5 ওয়াইজ পদ্ধতি ব্যবহার করে জেফারসন মেমোরিয়ালের দেওয়াল কেন ক্ষয় হচ্ছিল তার মূল কারণ খুঁজে বের করার গল্পটা। ও হ্যাঁ, মনে পড়েছে। এই সচেতনতা কিন্তু পরিবর্তনকে টেকসই করতে সাহায্য করে, কর্মীদের মধ্যে সহযোগিতার মনোভাব বাড়ায়, আর কোনটা আসল কাজ আর কোনটা শুধু ব্যস্ততা বা বিজি ওয়ার্ক সেটাও বুঝতে সাহায্য করে। অযথা ব্যস্ত না থেকে আসল কাজে মনোযোগ দেওয়া যায়। তাহলে আলোচনার সারমর্মটাকে দাঁড়ালো, মানে কর্মক্ষেত্রে দীর্ঘস্থায়ী সাফল্য বা এক্সেলেন্স যদি পেতে হয়, তাহলে শুধু সেরা প্রক্রিয়া বা প্রযুক্তি থাকলেই চলবে না। হুম, আসল জাদুটা তখনই ঘটবে যখন এই প্রক্রিয়ার সাথে মানবিক দিকগুলো, মানে ওই যে অ্যালাইনমেন্ট, এম্পাওয়ারমেন্ট, ডেটাভিত্তিক মূল্যায়ন আর মাইন্ডফুলনেস, এগুলো সব একসাথে মিলবে। একটা সমন্বিত সংস্কৃতি তৈরি হবে। একদম। আর এই পরিবর্তনগুলো যাতে টিকে থাকে তার জন্য অভ্যাসের প্রয়োজন। বইটাতে একটা ইন্টারেস্টিং কনসেপ্ট আছে, লো টাচ হাই ফ্রিকোয়েন্সি ট্রেনিং। সেটা কি রকম? মানে অল্প সময়ে কিন্তু নিয়মিত চর্চা। এর মাধ্যমে নতুন আচরণগুলোকে ধীরে ধীরে অভ্যাসে পরিণত করা। অনেক সময় বড় কোনো পদক্ষেপের চেয়ে ছোট ছোট ধারাবাহিক পরিবর্তন অনেক বেশি কার্যকরী হয়। দারুণ আইডিয়া। তাহলে শ্রোতাদের জন্য আজকের আলোচনার শেষে একটা ছোট্ট প্রশ্ন বা চিন্তার খোরাক রেখে যাই। হ্যাঁ, নিশ্চয়ই। এই সপ্তাহে এমন কোনো একটা ছোট্ট অভ্যাস কি আমরা সচেতনভাবে বদলাতে পারি? সেটা ব্যক্তিগত হোক বা টিমের মধ্যে হোক। এমন কিছু যার নিজেকে বা নিজের টিমকে এই মানবকেন্দ্রিক উৎকর্ষতার দিকে এক ধাপ হলেও এগিয়ে নিয়ে যেতে পারে। সেটা হতে পারে ব্যক্তিগত মাইন্ডফুলনেস চর্চা শুরু করা, বা হয়তো টিমের লক্ষ্যগুলো নিয়ে আরেকবার সবাই মিলে কথা বলা। ঠিক, ভাবনার বিষয় রইল।